বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, আপনারা যদি শুনে থাকেন, যে ভারতে কানাডার যে বিদেশমন্ত্রী তিনি ভিজিটে এসেছিলেন। তিনি হচ্ছেন মিস অনিতা আনন্দ। তিনি একজন ভারতীয়, জন্মসূত্রে ভারতীয় নয়, কিন্তু ওখানে বসবাস করে তিনি এখন কানাডার নাগরিক এবং তিনি ওখানে নির্বাচনে জিতে এখন সেখানে বিদেশমন্ত্রী হয়েছেন। তিনি এসেছিলেন 12 থেকে 14 অক্টোবর, 3 দিনের জন্য। এখন ভারতের সঙ্গে যে কানাডার সম্পর্কটা, সেটা আগের সরকার, অর্থাৎ যে জাস্টিন ট্রুডোর সরকার ছিল, সেই জাস্টিন ট্রুডোর সরকারের সঙ্গে সম্পর্কটা খুব খারাপ হয়েছিল। আমি এই সমস্ত খবরগুলো, দেশ বিদেশের খবরগুলো কেন বলি, যাতে আপনাদের কাছে সহজে বাংলা ভাষায় এই সমস্ত খবরগুলো পৌঁছে যায়। এগুলো খুব বাংলাতে খুব কমই আলোচনা হয়, আমি সেগুলোই আপনাদের কাছে আনার চেষ্টা করি, যাতে আপনারা সেগুলো সম্পর্কে জানতে পারেন। তো যে জাস্টিন ট্রুডো যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন ভারতের সঙ্গে সম্পর্কটা সবচেয়ে তলানিতে ছিল। তিনি ভারতের যে হাই কমিশনার ছিলেন কানাডাতে, তাকে চরবৃত্তি এই জাতীয় অভিযোগ করেছিলেন। এখন কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে মূল ব্যাপার হচ্ছে, কানাডাতে ব্রাম্পটন এবং অন্যান্য জায়গায় যে আমাদের ভারত থেকে শিখ সম্প্রদায় গেছে, তারা সেখানে খুবই সক্রিয় এবং তারা ওখানে খালিস্তানি মুভমেন্টটাকে খুব বেশি সমর্থন করে। তার জন্য চাঁদাও তুলে এবং ওখানে প্রচুর গুরুদুয়ারাতে তাদেরকে থাকার জায়গা দেয় এবং বিভিন্ন সময় রাস্তায় ঘাটে তারা ভারত বিরোধী স্লোগান দেয় এবং খালিস্তান জিন্দাবাদ ইত্যাদি স্লোগান বলে। তো এটাকে জাস্টিন ট্রুডো সাপোর্ট করতে বাধ্য হয়েছিল, কারণ তার দল, যে পার্টি, লিবারেল পার্টি অফ কানাডা, তার দল কিন্তু আগের নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠ ছিল না। ফলে তাকে ছোটো ছোটো দলগুলোকে নিয়ে সেখানে সরকারটা করতে হয়েছিল। তার মধ্যে যে একটা দল ছিল নিউ ডেমোক্রেটিক পার্টি, তার যে প্রধান ছিল সে হচ্ছে জগমিত সিং জিম্মি ধালিওয়াল। তো এই জগমিত সিং নামেই পরিচিত। তো জগমিত সিংয়ের যে নিউ ডেমোক্রেটিক পার্টি, তার যে সমস্ত এমপিরা জয়লাভ করেছিল, তারা আসলে সেই জাস্টিন ট্রুডো সরকারকে, অর্থাৎ লিবারেল পার্টি অফ কানাডাকে সমর্থন করার জন্যই সেখানে কিন্তু সরকারটা তার চলছিল। ফলে সেই খালিস্তানি লীগে বা এই নিউ ডেমোক্রেটিক পার্টির উপর নির্ভরশীল ছিল এবং খালিস্তানি লীগে পরোক্ষে সমর্থন করত। এবং জাস্টিন ট্রুডো এখানে ভারতেও এসেছিলেন, সেটা নিয়েও দিল্লিতে একটা ক্যাচকেচ হয়েছিল। তিনি ফিরে যাওয়ার আগেই তার প্লেন খারাপ হয়ে গেছিলো, তারপর তাকে আবার নতুন প্লেন নিয়ে এসে প্লেন সারিয়ে পাঠানো হয়েছিল। ভারতের প্লেন এসে যেতেও রাজি হয়নি। এর বাইরে কানাডাতে যে বিরোধী পার্টি আছে, সেটা হচ্ছে কনজারভেটিভ পার্টি অফ কানাডা। তার হেড হচ্ছে পিয়ের পলিভিয়ের। পিয়ের পলিভিয়ের মূলত বলা হয় দক্ষিণপন্থী, আর এরা একটু বাম ঘেঁষা বলা হয় এই যে কনজারভেটিভ পার্টি অফ ইন্ডিয়া। তো যাক, সেটা ভিন্ন কথা। যেটাকে নিয়ে এখন আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে মিস অনিতা আনন্দ, যিনি এসেছিলেন মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স কানাডা, তিনি এখানে এসে 3 দিন ছিলেন এবং তিনি আমাদের যে ফরেন মিনিস্টার ডক্টর জয়শঙ্কর, তার টিমের সঙ্গে এখানে মিটিং করেছেন এবং বেশ কিছু আলোচনা হয়েছে। এবং তার একটা যে রিপোর্ট কানাডা সরকার পাবলিশ করছে, তাদের যে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, সেটা আমি আজকে পড়ছিলাম। সেখানে বলছে কানাডা ইন্ডিয়া জয়েন্ট স্টেটমেন্ট রিনিউইং মোমেন্টাম টুয়ার্ডস এ স্ট্রঙ্গার পার্টনারশিপ। দুই দেশই নিজেদের মধ্যে পার্টনারশিপকে স্ট্রঙ্গার করতে চায়। এখন লাস্ট যে নির্বাচনটা হয়েছে, সেখানে কানাডাতে কনজারভেটিভ পার্টি জিতেছে, কিন্তু জাস্টিন ট্রুডোকে আর প্রধানমন্ত্রী করা হয়নি। সেখানে মার্ক কর্নি হয়েছেন প্রধানমন্ত্রী। এবং এই নির্বাচনে কী হয়েছে, জগমিত সিং নিজেও হেরে গেছে এবং তার দলও যে অনেকগুলি সিট আগের বারে পেয়ে জাস্টিন ট্রুডোকে সমর্থন করেছিল, এবারে তার দলও সেখানে বিশেষ কোনো সুবিধে করতে পারেনি। এমপির সংখ্যা তার নেই বললেই চলে, খুবই কম। তো এই যে এসেছিলেন মিস অনিতা আনন্দ, কানাডার ফরেন মিনিস্টার, তিনি এখানে এসে যেটা আলোচনা আছে সেই রিপোর্টটা তারাও পাবলিশ করেছে। সেখানে যে G7 সামিট যেটা কানাডাতে হয়েছিল, কার্নাস্কিস কানাডাতে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিলেন এবং সেই মিটিংয়ের বাইরে সাইড লাইনে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং ছিল এবং সেখানে কতগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে যে নিজেদের মধ্যে যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা নতুন করে বিল্ড আপ করতে হবে। এখন কানাডার ভারতকে চায়, কারণটা বলি যে কানাডাতে অনেক ভারতীয় বাস করে
শিখ সমুদায় ছাড়াও হিন্দু সমুদায় এর বহু লোক বাস করে, চাকরি টাকরি করে, এবং কানাডাতে ভারত থেকে প্রচুর ছেলেপুলে পড়তে যায়। ফলে এই স্টুডেন্টদের কাছ থেকে কানাডার একটা বড় বড় ইনকাম আছে। তো যাই হোক, এই বিষয়টা এবারে বিস্তৃত আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে, দুই কান্ট্রি, এবং ইন্ডিয়া কানাডা সিকিউরিটি কোঅপারেশন হবে সেটাকে নিয়েও কথা হয়েছে। আগামী দিনে যে দুই দেশ বিভিন্ন বিষয় নিয়ে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে কাজকর্ম করবে সেগুলোও ঠিক হয়েছে, এবং একটা রোডম্যাপ, কনসেনসাস নিউ রোডম্যাপ অফ কানাডা ইন্ডিয়া রিলেশন সেটাও তৈরি। দুই দেশের মধ্যে সম্পর্কটা আবার নিতে কীভাবে ঝালিয়ে নেওয়া যায় সেটা নিয়েও কথা হয়েছে। আর যে সমস্ত জিনিসগুলো এগ্রিমেন্টে লেখা হচ্ছে সেটা হচ্ছে যে মিনিস্ট্রি লেভেল ডিসকাশন হবে বাইল্যাটারাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, দুই দেশের মধ্যে যে বিজনেস এবং বিনিয়োগ, অর্থাৎ বিজনেসে বিনিয়োগ, সেই নিয়ে দুই দেশের যে মন্ত্রী লেভেলে বিশেষ আলোচনা হবে। অর্থাৎ হয়তো আমাদের ট্রেড মিনিস্টার আগামী দিনে পীযূষ গোয়েল কানাডা যাবেন, বা কানাডার যে ট্রেড মিনিস্টার তিনি হয়তো ভারতে আসবেন, দুই দেশের ট্রেডটা আরও কীভাবে বাড়ানো যায় সেটাকে নিয়ে আলোচনা হয়েছে। রিএস্টাবলিশমেন্ট কানাডা ইন্ডিয়া মিনিস্ট্রিয়াল এনার্জি ডায়ালগ, অর্থাৎ এনার্জি আজকের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং কানাডা, ওয়েস্ট এবং আমেরিকা এসব দেশগুলোতে এই যে শীতকাল আসছে, সেই শীতকালে ভয়ানক এনার্জি প্রয়োজন হয়, কারণ ওদের দেশে এতই ঠান্ডা হয় যে সর্বদা ঘরের মধ্যে হিটার চালিয়ে রাখতে হয়, জল মানে ওয়ার্ম ওয়াটার সাপ্লাই করতে হয়, নিজেরাও অনেক ক্ষেত্রে করলে পাইপ লাইন জমে যায়, রাস্তায় ঘাটে বরফ জমে যায়। এই অবস্থায় কানাডাতে এই মুহূর্তে যে এনার্জি, সে এনার্জি পেট্রোল, ডিজেল এবং বিদ্যুৎ, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটার ব্যাপারে বিস্তৃত কথা হয়েছে। এবং টু ওয়ে ট্রেড হবে এলএনজি এবং এলপিজি, অর্থাৎ যে গ্যাস, তার ওই দেশ থেকে এই দেশে, এই দেশ থেকে ওই দেশে গ্যাস এক্সপ্লোশন, প্রোডাকশন, তার উপর সবাই মিলে জোর দেওয়া হবে, এবং ক্লিন এনার্জির উপর বেশি করে জোর দেওয়া হবে। কোলাবোরেট দ্য সাস্টেনেবল লো কার্বন ফুয়েলস অ্যান্ড টেকনোলজিস, অর্থাৎ যাতে করে পরিবেশ দূষণ বেশি না বাড়ে সেই ব্যাপারে যে টেকনোলজি আছে সেই টেকনোলজির উপর বেশি করে জোর দেওয়া হবে, অর্থাৎ সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, এইসবের উপরে আগামী দিনে জোর দিয়ে দুই দেশই কাজ করবে। এবং বেস্ট প্র্যাকটিসেস, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম ম্যানেজমেন্ট এবং গ্রিড সেফটি, স্টেবিলিটি অ্যান্ড রিনিউয়েবল ইন্টিগ্রেশন, অর্থাৎ যেখান দিয়ে বিদ্যুৎ সাপ্লাই সে গ্রিডের যাতে কোনো ক্ষতি না করে, ক্ষতি করে বসে গেলে পরে মানুষের কষ্ট হবে সেটা যাতে না হয়, এবং স্টেবিলিটি এনার্জি যাতে থাকে, নিয়মিত যে ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহ হতে পারে এবং তেল সরবরাহ হয় সেটা ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। এবং রিনিউয়েবল এনার্জি যে ইন্টিগ্রেশনটা হবে এই সোলার এবং উইন্ড পাওয়ার ইত্যাদি নিয়ে, সেটাকে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এবং এমিশন রিডাকশন, অর্থাৎ বায়ু দূষণটাকে কমানো, পরিবেশ ম্যানেজ করা, পাওয়ার সেক্টর ডিজিটাইজেশন এবং ডিজাস্টার রেজিলিয়েন্স, পাওয়ার সেক্টরে টেকনোলজিকে কাজে লাগানো হবে, এবং যাতে করে কোনো বিপদ আগামী দিনে না হয় পাওয়ার সেক্টরে, সেটাকে দেখতে হবে যাতে কোনো বিপর্যয় বিদ্যুৎ কেন্দ্রে গুলোই বা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোথাও যেমন না হয়। এইটা হচ্ছে একটা মূল ব্যাপার। গ্লোবাল এনার্জি এফিসিয়েন্সি প্রসেস, সেটাকে নিয়েও যে থিঙ্ক ট্যাঙ্কস আছে কানাডার এবং ভারতের যে থিঙ্ক ট্যাঙ্কস আছে যারা এসব ব্যাপারে এক্সপার্ট, তাদের নিয়ে যে ক্রিটিক্যাল মিনারেলস দুই দেশে আছে, সেই ক্রিটিক্যাল মিনারেলস এবং এনার্জি সিকিউরিটির জন্য যেগুলো কাজে লাগে, বিশেষ করে ইউরেনিয়াম, যেটা এনার্জি সিকিউরিটির জন্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কাজে লাগে, সেই নিয়েও একটা অনগোয়িং ডিসকাশন আগামী দিনে হবে, সেটাও একটা চুক্তির মধ্যে, কথার মধ্যে হয়েছে। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি অ্যান্ড কানাডিয়ান ইউরেনিয়াম সাপ্লাইজ, তারাও দুই দেশের মধ্যে ডায়ালগ করে নতুন নতুন মাইন্স খোঁজা, ইউরেনিয়াম বার করা, বা কীভাবে একে মানে হিউম্যান যে মানুষের যে কল্যাণে কাজে লাগানো যায় এই পরমাণু কেন্দ্রগুলোকে, সেটাই, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, এনার্জি উৎপাদন কেন্দ্রে, সেটা কীভাবে পরিবর্তন করা যায় এবং কীভাবে কাজে লাগানো যায় সেটাকে নিয়ে একটা চুক্তি হয়েছে। রিলঞ্চ অফ জয়েন্ট সায়েন্স টেকনোলজি কমিটি, সায়েন্স টেকনোলজি কোঅপারেশন কমিটি, সায়েন্স টেকনোলজির যে একটা কোঅপারেশন কমিটি আছে সেটাকে আবার নতুন করে তৈরি করা হবে, এবং মিউচুয়াল বেনিফিশিয়াল পার্টনারশিপ দুই দেশের মধ্যে করা হবে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজির ওপরে। হ্যাঁ, কানাডা এআই কোম্পানি ভারতে এসে রিসার্চ করবে। ভারতের এআই প্রজেক্টে আগামী দিনে যে একটা সামিট হতে চলেছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে 19 এবং 20, সেখানে কানাডার থেকে যারা এআই এক্সপার্ট আছে তারা এখানে এসে যোগদান করবে, এবং এখানে দুই দেশের মধ্যে যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ ডাটা সেন্টার, এআই সেন্টার, এবং আগামী দিনে যে টেকনোলজি ডেভেলপমেন্ট, সেই দুই দেশ কিন্তু সেই ব্যাপারে একে অপরকে সাহায্য করবে, এবং আগামী দিনে সেটা কীভাবে আরও বাড়ানো যায় সেটা চেষ্টা করবে। ডেভেলপিং স্টেবল অ্যান্ড সাস্টেনেবল সাপ্লাই চেন্স
ইম্প্রুভিং এগ্রিকালচার ভ্যালু চেনস থ্রু দ্য এক্সচেঞ্জ অফ বেস্ট প্র্যাকটিসেস। এগ্রিকালচার যে ভ্যালু চেন আছে, অর্থাৎ এখানে যে কৃষি উৎপাদন হয় সেটা কানাডাতে যাবে এবং কানাডার যে কৃষি উৎপাদন সেটা এই দেশে আসবে। এই দুটোর মধ্যে একটা কীভাবে ধারাবাহিকভাবে সাপ্লাইটা রাখা যায় দুই দেশের মধ্যে, যাতে দুই দেশের মানুষ উপকৃত হয়, সেই নিয়েও এই চুক্তির মধ্যে রাখা হয়েছে। এবং হায়ার এডুকেশন এবং রিসার্চের উপর দুই দেশই জোর দিয়ে কাজ করবে এবং দুই দেশের যে ট্যালেন্ট আছে, অর্থাৎ মেরিটোক্রেসি আছে, বুদ্ধিমত্তা আছে যুবকদের মধ্যে, মানুষের মধ্যে, তারা এই দেশে আসবে রিসার্চের জন্য, এই দেশ থেকে ওই দেশে আসবে রিসার্চের জন্য, সেইটা খুব গুরুত্ব দেওয়া আছে। রিসার্চ পার্টনারশিপ অন ইমার্জিং টেকনোলজিস সাচ অ্যাজ এআই, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফিনটেক, এই যে তিনটে বিষয় আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, অর্থাৎ ফ্রড, সাইবার ফ্রড না হয়, এক দেশের ডাটা আরেক দেশের না চলে যায়, একজনের ডাটা একজনের কাছে না চলে যায়। আমরা দেখছি সাইবার সিকিউরিটি আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট ছোটো গ্রাম থেকে পর্যন্ত ব্যাংকের টাকা একজন আরেকজনের টাকা ভুলভাল বুঝে নিয়ে চলে যাচ্ছে। আজকে দেখছিলাম একটা খবরে যে আমাদের এখানে একটা স্থানীয় গ্রামস্তর একটা মানুষ যে রেল থেকে রিটায়ার করছে, তার টাকা ফ্রড করে অন্য কেউ নিয়ে চলে গেছে রিটায়ারমেন্টের পরে, তার এখনো পেনশনই চালায়নি, কিন্তু নিয়ে চলে গেছে, সেই জন্য সে থানাতে পুলিশে কমপ্লেন দিয়েছে। তো এই যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে এবং সব শেষে দুজন মিনিস্টারই রাজি হয়েছেন যে হাই কমিশন এবং কনসুলেটকে স্ট্রেনথেন করা হবে, যাতে দুই দেশের মধ্যে এই যে সিদ্ধান্তগুলো সেইগুলো আগামী দিনে কাজে লাগানো যায়। ইকোনমিক, পলিটিক্যাল, ডিফেন্স অ্যান্ড টেকনোলজি ডোমেন, এই এজেন্ডাগুলোকে যাতে দুই দেশের যে হাই কমিশন থাকবে তারা এগুলোকে মানে মনিটর করবে, পারসিউ করবে এবং আগামী দিনে যাতে এগুলো ভালোভাবে মেটেরিয়ালাইজ করে সেটাকে নিয়ে এইটা বিস্তৃত আলোচনা হয়ে একটা এগ্রিমেন্ট হয়েছে। তো তার মানে দেখা যাচ্ছে কানাডা ভারতের সঙ্গে নতুন করে আবার সম্পর্ক তৈরি করতে চাইছে। কারণ আমেরিকা যেভাবে কানাডাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে গোড়ার থেকে, একবার তো বলেছিলাম, ডোনাল্ড ট্রাম্প বলেছিলাম 51তম দেশ হিসেবে আমাদের সঙ্গে মিশে যান, সেটা কানাডার লোক আউটরাইটলি রিজেক্ট করেছে এবং কানাডার সঙ্গে বিজনেসে যে তাদের খুব একটা আগামী দিনে সুবিধা হচ্ছে না সেটাও দেখছে। যে সমস্ত স্টিল, ইস্পাত কানাডার থেকে যায় আমেরিকাতে, তার উপর ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপিয়েছে। কানাডার সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের সম্পর্ক, মাঝখানে একটা বর্ডার আছে, সেই বর্ডারের এপাশে ওপাশে মানুষজন অবিরত যাতায়াত করে এবং কানাডায় যেমন ব্রিটিশ জনগণ ওখানে যে কানাডাকে একটা সময় দখল করে সেখানে প্রভুত্ব ফেলেছে, এমনি ফ্রেঞ্চ জনগণও আছে, অর্থাৎ ফ্রেঞ্চ কানাডার জনগণ, ব্রিটিশ জনগণ ওখানে বিরাট অংশে বসে আছে। তারপর ভারতীয় কমিউনিটি আছে এবং অন্যান্য কমিউনিটি কানাডাতে আছে। কানাডাও একটা বিশাল দেশ কিন্তু, এবং আমেরিকারও উত্তরে, অর্থাৎ আরও অনেক বেশি ঠান্ডার দেশ। তো যাই হোক, দুই দেশের মধ্যে যে সম্পর্কটা আবার আগামী দিনে শুরু হবে এবং এত সমস্ত চুক্তি হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বিষয়টা হচ্ছে বুলগেরিয়ান প্রেসিডেন্ট এসেছেন, আফগানিস্তানের ফরেন মিনিস্টার এসেছেন, তো পরপর এই যে আসছে, তো ফলে এই যে কানাডার সঙ্গে ভারতের যে চুক্তিগুলো হয়েছে এবং আগামী দিনে যে এটা খুব একটা প্রভাব ফেলবে দুই দেশের মধ্যে এবং আর্থিক ব্যবসা সংক্রান্ত বিকাশ ঘটাবে, সেই বিষয়টা কিন্তু মিডিয়াতে এবারে খুব একটা আলোচনা হয়নি। কারণ অন্যান্য এত বার্নিং ইস্যু এসে গেছে, ফলে মিডিয়া এখন সেগুলো নিয়ে ব্যস্ত। তো আমি আগেই বলেছিলাম যে কানাডার সঙ্গে ভারতের কী ধরনের চুক্তিগুলো হলো, আমি পরে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো, সেই জন্যই এই ভিডিওটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। কেউ যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনারা এটা সার্চ করে দেখতে পারেন যে ভারতের যে এমই তাদের যে সাইট সেখানে, অথবা কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, সেখানে গেলে আরও এটার সম্পর্কে আপনারা অনেক বেশি বিস্তারিত জানতে পারবেন, যদি কারো আরও খুঁটিনাটি জানার আগ্রহ থাকে। কারণ অনেক বড় লেখা, আমি খুব সংক্ষেপে এটা আপনাদেরকে বোঝার চেষ্টা করলাম, তো যাতে করে এটা আপনাদের কাছে কমপক্ষে একটা সাধারণ ধারণা থাকে যে ভারতের সঙ্গে কানাডার কী চুক্তি হয়েছে। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ইস্যু নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। আপনারা আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, এই বলে শেষ করছি।